গুণ কতটি বা বৈশিষ্ট্য কতটি? কবিতা হইতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা বলে দরকার? ছন্দের কি মিল থাকতে হবে নাকি হবে না? কবিতা হইতে গেলে কি ছন্দের মিল থাকতে হবে নাকি হবে না? ওকে, আমি এখনো কারো কমেন্টস দেখতে পাচ্ছি না কিন্তু। যে কবিতা হইতে গেলে কয়টি গুণ থাকতে হবে, অথবা কবিতা হইতে গেলে ছন্দের যে মিল যে বিষয়টা সেটা থাকতে হবে কি হবে না? নাজাত তাহসিন হবে না, আরিয়ান ইসলাম মিল থাকতে হবে, সবাই বলছো হবে। মিল থাকতে হবে, মিল থাকতে হবে, মিল থাকতে হবে না। জান্নাতুল আন্তসিয়া মিল থাকতে হবে না, মিল থাকতে হবে। ওকে, অনেকেরই ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। একজনা বলছে মিল থাকতে হবে, অনেকে বলছে মিল থাকতে হবে না, কিন্তু সঠিক উত্তর তো কেউ দিতে পারছো না যে কবিতার গুণ কতটি, কবিতার কয়টি বৈশিষ্ট্য থাকতে হবে, এটা কেউ দিতে পারছো না। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। কিন্তু একটা কবিতা হইতে গেলে কয়টি গুণ থাকতে হবে? একটা কবিতা হইতে গেলে দুইটি গুণ থাকতে হবে। একটা হচ্ছে কি উপমা, আরেকটা হচ্ছে কি চিত্রকল্প। এই দুইটা গুণ থাকতে হবে কি কবিতা হইতে গেলে। তাহলে দেখো কবিতার গুণ বা বৈশিষ্ট্য কতটি? দুইটি। একটা হচ্ছে উপমা, আরেকটি হচ্ছে চিত্রকল্প। এখন বিষয়টা দেখো, এর ভিতরে কি কোনো জায়গাতে কবিতাতে ছন্দের কথা আছে? নাই। কবিতা হইতে গেলে কিন্তু ছন্দের কোনো মিল থাকতে হবে, এমনটা কিন্তু কবিতার বৈশিষ্ট্যের ভিতরে প্রকাশ পায় নাই। তার মানে কবিতা হইতে গেলে ছন্দের মিল থাকতে হবে, এটা একদমই হচ্ছে আমাদের ভ্রান্ত ধারণা। ঠিক আছে, কবিতা হইতে গেলে কি বললাম? ছন্দের মিল থাকতে হবে, এটা হচ্ছে আমাদের একদমই ভ্রান্ত ধারণা। কারণ কবিতার ভিতরে কোনো ছন্দের কথা নাই, কিন্তু আমরা মনে করি, আমরা ছোট থেকে বড় পর্যন্ত অনেকেই মনে করি এই জিনিসটা থাকতে হবে। কারণ দেখো উপমা শব্দের অর্থ কি? উপমা শব্দের অর্থ আমরা গতকাল করেছিলাম, উপমান পদ, উপমিত পদ, ঠিক আছে, উপমেয় পদ, ঠিক আছে, উপমান কর্মধারয়। তো উপমা শব্দের অর্থ কি? উপমা শব্দের অর্থ হচ্ছে তুলনা করা। অর্থাৎ কবিতা হইতে গেলে কি থাকতে হবে? তুলনা করতে হবে, একটার সাথে আরেকটা জিনিসের তুলনা করতে হবে। ছন্দের কিন্তু কোনো কথা নাই। চিত্র মানে কি? চিত্র মানে হচ্ছে ছবি। কল্প মানে কি? কল্প মানে হচ্ছে কল্পনা করা, মানে যে ছবিটা দেখা যায় না কিন্তু কল্পনা করা যায়, সেটাই হচ্ছে চিত্রকল্প। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, দুইটা জিনিস দেখলা, উপমা এবং চিত্রকল্প, কোনো জায়গাতে ছন্দের কথা আছে? নাই ছন্দের কথা। কিন্তু আমরা ছোটোবেলায় ছড়া শিখেছি, ছড়াগুলাতে কী ছিল? ছড়াগুলাতে ছন্দের মিল ছিল। কিন্তু আমরা বড় যখন হয়েছি, আমাদের পাঠ্যবই যেসব কবিতা আছে, সে ছন্দের দুই একটা কবিতাতে মিল থাকতে পারে, কিন্তু সেটা যে আবশ্যক এটা কিন্তু নয়। ম্যাক্সিমাম কবিতাতে কিন্তু ছন্দের মিল নেই। দেখো বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা কত কঠিন কবিতা, তারপরে কি ওখানে ছন্দের কোনো মিল আছে? নাই। তারপরে ওইটা কিন্তু একটা সার্থক কবিতা, মহাসার্থক একটা কবিতা। এখন বিষয়টা হচ্ছে ছন্দের কিন্তু কোনো বিষয় নাই। তাহলে দেখো ছন্দের ধারণা যাদের ভিতরে ছিল সবার কিন্তু এটা ভুল, ধারণাটা ভুল। ওকে, একটু গল্প করি। ওকে, এবার একটা গল্পে যাই। এখন বিষয়টা বলা হচ্ছে, দেখো মানে আমাদের মনে করি যে আমাদের এলাকার ভিতরে কিছু মানুষ থাকে না, যারা অনেক সুন্দর সুন্দর করে ছন্দ মিলাই মিলাই কথা বলে। তাহলে আমাদের মনে হয় কি, ওরে বাস রে, এর তো কবিতা, এর কথাগুলাই হচ্ছে এক একটা কবিতার লাইন। আসলে এরকম আমাদের মনে হয়। তার মানে এরাই হচ্ছে কবি। মানে গ্রামের দিকে, এলাকার দিকে কিছু থাকে, ছন্দ মিলামিলে কথা বলে, মনে হয় যে এরা আসলে কবি, বা বড় হয়ে কবি হয়ে যাবে, মানে এরকম একটা বিষয়টা আমাদের ভিতরে তৈরি হয়ে যায়। কিন্তু দেখো, আচ্ছা দুইটা ক্যারেক্টার নাও, ধরো বাংলা সিনেমার দুইটা ক্যারেক্টার নাও। একটা হচ্ছে বাংলা সিনেমার নায়ক শাকিব খান, একটা হচ্ছে শাকিব খান, আর একটা হচ্ছে বর্তমান নায়িকা শাকিব খানের সাথে অপু বিশ্বাসের দেওয়া যায় নাকি বুবলি? বুবলি। ওকে, শাকিব খান আর বুবলি। ওকে, বাংলাদেশের দুইটা নায়ক নায়িকার নাম নিলাম, একটা হচ্ছে শাকিব খান, একটা হচ্ছে বুবলি। সিনেমা চলছে, এরা দুইজন হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এখন বিষয়টা হচ্ছে মোটামুটি রাত 12টা, বুবলির ঘুম ভেঙে গেছে। বুবলির ঘুম ভেঙলে কি হবে? তার বয়ফ্রেন্ড শাকিব খানকে ফোন দেবে। সে রাত 12টার দিকে শাকিব খানকে ফোন দিয়েছে। এখন শাকিব খানকে ফোন দিয়ে শাকিব খানের কাছে আবদার হচ্ছে, আমাকে একটা কবিতা শোনাইতে হবে, না হলে আমি রাতে ঘুমাবো না। এখন হচ্ছে কি, গার্লফ্রেন্ডের আবদার পূরণ করা তো ফরজ কাজ। এখন বিষয়টা হচ্ছে, কিন্তু শাকিব খানের সমস্যা হচ্ছে সে কোনো কবিতা জানে না। কিন্তু তার ভিতরে যে ভ্রান্ত ধারণা আমাদের ভিতরে যেটা তৈরি আছে, সেটাই সে জানে যে ছন্দ যদি মিলায় বলা যায় তাহলে সেটা কবিতা হয়ে যায়। এখন এই শুধু সেটা জানে যে ছন্দ যদি মিল থাকে তাহলে তো সেটা কবিতা। এখন গার্লফ্রেন্ডের আবদার পূরণ করার জন্য সেটা একটা কবিতা বানায় বলছে যে তুমি কফি আমি কাফ, তুমি মা আমি বাপ। আলটিমেট কি ছন্দের মিল আছে না? ছন্দের মিল আছে। বুবলি ভাবলো যে ওকে ঠিক আছে, খুব সুন্দর একটা কবিতা, শুনে সে ধরো রাতের বেলা ঘুমায় গেছে।
পরের দিন সকাল 10টায় ধরো ক্লাসে গেছে, বাংলা ক্লাস, স্যার হচ্ছে কবিতার ক্লাস নেবে। তো কবিতার ক্লাস নেওয়ার আগে স্যার বলতেছে যে আজকে কবিতার ক্লাস হওয়ার আগে সবাই নিজে নিজে একটা করে কবিতা বলো, তারপরে ক্লাসটা শুরু করব। তখন এই যে অপবিশ্বাসের বুবলির প্রশ্নটা কমন পড়ে গেছে যে আগের দিন রাতেই তো সে একটা কবিতা শুনেছে, তাহলে ওই কবিতাই তো সে বলতে পারে। সে ধরো দাঁড়ায় টিচারকে বলছে তুমি কফি আমি কাপ, তুমি মা আমি বাপ। আলটিমেট কি ছন্দের মিল আছে। এত সহজে ধরো একটা কবিতা হয়ে গেছে। কিছু কিছু বিচ্ছু টাইপের স্টুডেন্ট থাকে, ধরো মফিজ টাইপের, আবুল টাইপের স্টুডেন্ট থাকে না, এরা চিন্তা করতেছে যে এত সহজে কবিতা হয়, তাহলে তো আমি নিজেও একটা কবি। তখন আরেকজন স্টুডেন্ট ধরো দাঁড়ায় গেছে, ও দাঁড়ায় তখন স্যারকে বলছে আপনি শিক্ষক আমি ছাত্র, আপনার মেয়ে পাত্রী আমি পাত্র। আলটিমেট ছন্দের মিল আছে। টিচারও ধরো যে অবাক হয়ে যাচ্ছে, কী রে রে এইভাবে কই থেকে কবিতা পাই। আরেকটা ধরো বিচ্ছু স্টুডেন্ট দাঁড়ায় গেছে, ও দাঁড়ায় তখন টিচারকে বলছে যেখানে দেখিবেন বড় বড় বিল্ডিং, দাঁড়াই আমারেন ফিল্ডিং, পাইলেও পাইতে পারেন মনের মতো ডার্লিং। আলটিমেট ছন্দ মিলা বলা শুরু করেছে। টিচার ধরো যে পড়ে গেছে, টিচার বেহুশ আর কি। এখানে টিচারের তো কোনো করণীয় নাই, মানে সবাই তো এক একটা কবি মহাপণ্ডিত আর কি এরা, ঠিক আছে। এটাই তো আমাদের ভ্রান্ত ধারণা। এটাতে কিন্তু ছন্দ কিন্তু আসলে বলে কিন্তু কবিতার ভিতরে কোনো বৈশিষ্ট্য কিন্তু নাই। তো বিষয়টা যেমন দেখো, কিছু কবিতা আছে, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অঝোর কবিতা অবিনাশী গান। তাহলে কী করেছি এখানে, স্বাধীনতা তুলনা করেছি কার সাথে, রবি ঠাকুরের অঝোর কবিতা এবং অবিনাশী গানের সাথে তুলনা করেছি। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশার মুক্তা শ্রাবস্তির কারুকার্য, মুখে তুলনা করছি শ্রাবস্তির সাথে, ঠিক আছে, সবচেয়ে সুন্দরের সাথে তুলনা করছি। এরকম কিছু তুলনা থাকতে হবে, মিল যে থাকতে হবে এমনটা কিন্তু কোনো বিষয় নাই। বলা হয় কি তুমি চাঁদের মতো সুন্দর, মানে চাঁদও সুন্দর তুমিও সুন্দর, এমন বিষয়টা তুলনা থাকতে হবে। একই বলা হচ্ছে উপমা। আরেকটা বৈশিষ্ট্য কি হচ্ছে, চিত্রকল্প। চিত্রকল্প মানে কি, যে ছবিটা দেখা যায় না কল্পনা করা যায় সেটাকেই বলা হচ্ছে চিত্রকল্প। ধরো যে বাংলা সিনেমার ভিতরে কি হয়, ধরো শাকিব খান আর বুবলি ধরো যে কোনো শপিং মলের ভিতরে উঠতেছে, দেখা যাচ্ছে বুবলি সিঁড়িতে নামতেছে, শাকিব খান সিঁড়িতে উঠতেছে। উঠার আর নামার মাঝখানে কী হবে, তাদের দুজনের একটা সংঘর্ষ হবে, ঠিক আছে, মানে ধাক্কা লাগবে। ধাক্কা লাগার পরে কী হবে, বুবলির হাতে কী থাকে ওই সময়, বইটা নিচে পড়ে যাবে। তো দেখবে যে দুজনে নিচে বসবে, বইটা তুলে দিবে দুইজনের, কিন্তু তাদের দৃষ্টিটা থাকবে কোথায়, দৃষ্টি থাকবে দুইজনের চোখের দিকে, ঠিক আছে। ওকে, তারপর বই তুলে দিল, বই তুলে দেওয়ার পরে দেখবা যে দুইজনের দুই দিকে চলে যাচ্ছে। ধরো দুইজনে দুই দিকে চলে যাচ্ছে, যাওয়ার সময় দেখবা যে পিছন দিক দিয়ে একবার তাকাবে, দুইজনে ঠিক একই টাইমে তাকাবে। তাকানোর পরে আবার কিন্তু দুইজনের একটা চোখাচোখি হবে, ঠিক আছে। সমস্যা কিন্তু এখানে না, সমস্যা কোথায় বলো তো, সমস্যা হচ্ছে রাতের বেলা। কোথায়, দুইজনা যখন দুইজনার বেডে শুয়ে তখন এই জিনিসগুলো চিন্তা করবে। কি চিন্তা করবে, ধাক্কা লাগছিল, বই পড়ে গেছে, চলে যাওয়ার সময় পিছন দিক দিয়ে আবার তাকাইছে, তখন কি জিনিসগুলো তারা সরাসরি দেখতে পাবে, কখনো কিন্তু সরাসরি দেখতে পাবে না। তখন এই জিনিসগুলো কী করবে, তারা কল্পনা করে নেবে। কিন্তু ঠিক এটাই বলা হচ্ছে, যে ছবিটা দেখা যাবে না কিন্তু কল্পনা করা যাবে সেটাই হচ্ছে চিত্রকল্প। মানে কবিতার কিছু লাইন আছে, যে লাইনগুলো শুনলে তোমার ভিতরে অটোমেটিক চিন্তা শক্তি জাগ্রত হবে, কল্পনা শক্তিটা জাগ্রত হবে। এগুলো লাইন দ্বারা কে বলা হচ্ছে, তুমি তোমার মনের মতো করে অঙ্কন করে নিতে পারবে কবিতার লাইন শুনলে। যেমন ধরো যে বলা হচ্ছে, আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। তাহলে দেখো কবিতার লাইন শুনলে তোমার ভিতরে কি অটোমেটিক মনে হচ্ছে না যে রহিমউদ্দির ছোট্ট বাড়িটা কেমন হইতে পারে, রসুলপুর গ্রাম কেমন হইতে পারে, গ্রাম মানে কি একটা বট গাছ থাকবে, সুন্দর মাটির রাস্তা থাকবে। এই ধরনের যে চিন্তা শক্তি, কল্পনা শক্তিগুলা অটোমেটিক জাগ্রত হবে কবিতার লাইন শুনলে। একেই বলা হচ্ছে কি কল্পনা করা। অর্থাৎ যে ছবিটা দেখা যায় না সে ছবিটা কল্পনা করা যায়, সেটাই হচ্ছে কি চিত্রকল্প। তাহলে আমরা প্রথম প্রশ্ন হচ্ছে কবিতার বৈশিষ্ট্য কতটি, কবিতার বৈশিষ্ট্য হচ্ছে দুইটি, একটা হচ্ছে উপমা আর একটা হচ্ছে কি চিত্রকল্প। তাহলে উপমা শব্দের অর্থ কি, তুলনা করা। চিত্রকল্প মানে হচ্ছে যে ছবিটা দেখা যাবে না কিন্তু কল্পনা করা যাবে, সেটাই হচ্ছে কি চিত্রকল্প। তাহলে এই কয়টা জিনিস আপাতত আমরা জানলাম। প্রথম এমসিকিউ গেল এইটা, ওকে। এখন বলো যে এত সম্পর্কে ওকে, প্রথমে কবিতা গেল, আরও অনেক কিছু বাকি আছে, টেনশনের কিছু কারণ নাই, এত তাড়াতাড়ি উত্তেজিত হওয়ার কিছু নাই। এত তাড়াতাড়ি উত্তেজিত হওয়ার কিছু নাই। বাংলা প্রথমের ক্লাস মানে সাহিত্যের ক্লাস করতে এসছো, ঠিক আছে। দেখো তোমরা কি হয়, খালি শেষ পর্যন্ত ক্লাসটা করো। কবিতাগুলো ভুলে গেছি ভাই, কবিতা ভুলে গেলে সমস্যা নেই, কবিতা আছে, আবার পরে পজ করে দেখে নিবা ক্লাস শেষে। আচ্ছা, এবার আসি আমরা যে বিষয়টা সোনারতরী, যে কবিতা সোনারতরীর রাইটার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। কারণ এই একটা মানুষ সম্পর্কে এমসিকিউ কিন্তু থাকবে।
রবীন্দ্রনাথ ঠাকুর। এখন প্রথম যে প্রশ্নটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কবি পরিস্থিতির ভিতরে যতটুকু আছে ততটুকু তোমরা পড়বা ভাই, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কোন প্রশ্নটা হবে না হবে এটা বলাটা আসলে খুবই মুশকিল, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটা প্রশ্ন থাকে, সেটা একাডেমিক বলো অ্যাডমিশন বলো, বিশেষ করে থাকে এইটা যে নিচের কোন উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তার মানে কি রবীন্দ্রনাথ ঠাকুর যে কয়টা অর্থাৎ 12টা যে উপন্যাস রচনা করেছে সবেরই কিন্তু তাহলে তোমাদেরকে নাম মুখস্থ রাখতে হচ্ছে। তাহলে তুমি কেমন করে পারবা নিচের কোন উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? মানে রবীন্দ্রনাথ ঠাকুরের 12টি উপন্যাস, এই জিনিসটা খুবই কমন প্রশ্ন, মানে 12টি উপন্যাস সবসময় ঠোঁটস্থ রাখতে হবে, ঠোঁটের আগায় থাকতে হবে, মানে দেখা মাত্র যেন উত্তরটা করতে পারো। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা যে নতুন তথ্যগুলো পড়বো, মানে বইয়ে নাই যে তথ্যগুলো নতুনভাবে আমরা জানবো যে তথ্যগুলো, এই তথ্যগুলো এখানে মানে বই নাই বলতে কোনো না কোনো বই আছে, তোমাদের বই নাই এই হচ্ছে বলছি আর কি। ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম প্রশ্নটা হচ্ছে যে কার নামে একটি যুগের নামকরণ করা হয়েছে? কার নাম অনুসারে একটি যুগের নামকরণ করা হয়েছে? তখন উত্তরটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ কি আধুনিক যুগের নামকরণটা করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে। প্রথম প্রশ্ন হচ্ছে আধুনিক যুগ, আধুনিক যুগের নামকরণ করা হয়, আধুনিক যুগের নামকরণ করা হয় কার নাম অনুসারে? রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে। আধুনিক যুগের ব্যাপ্তিকালটা কত? 1801 থেকে বর্তমান, ঠিক আছে? 1801 থেকে বর্তমানটা হচ্ছে আধুনিক যুগের ব্যাপ্তিকাল, যার নামকরণটা করা হয় কার নাম অনুসারে? রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে। আমরা জানি টোটাল যুগকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। তাহলে আধুনিক যুগের নামকরণ করা হয়েছে কার নামে? রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে। আধুনিক যুগের ব্যাপ্তিকাল কত? 1801 থেকে বর্তমানটা হচ্ছে আধুনিক যুগের ব্যাপ্তিকাল। এখন পরের প্রশ্নটা হচ্ছে প্রকৃত আধুনিক যুগ কত? প্রকৃত আধুনিক যুগ, প্রকৃত আধুনিক যুগটা হচ্ছে যুগের শুরু হচ্ছে 1861 থেকে। প্রকৃত আধুনিক যুগের শুরু হচ্ছে 1861 থেকে। কেন 1861 থেকে? দেখো, অবাক হওয়ার মতো কথা ভাই, আধুনিক যুগের আবার শুরু তো 1801 থেকে হওয়ার কথা, 1861 থেকে হবে কেন? হ্যাঁ, দুইটা কারণ বিবেচনা করে প্রকৃত আধুনিক যুগ আর আধুনিক যুগের ভিতরে একটু পার্থক্য করা হয়েছে। একটা কারণটা হচ্ছে 1861 সালে এই মহান ব্যক্তির জন্ম হয়েছিল, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিল। তার জন্মগ্রহণের পর থেকেই আসলে যে যুগটা ধরা হয় সেটাকে বলা হচ্ছে প্রকৃত আধুনিক যুগ। হ্যাঁ, যদি প্রশ্ন হয় যে আধুনিক যুগের ব্যাপ্তিকাল কত বা আধুনিক যুগ কত সাল থেকে শুরু হয়েছে, তখন উত্তর হচ্ছে 1801। কিন্তু বিষয় হচ্ছে যদি বলে প্রকৃত আধুনিক যুগ, তাহলে প্রকৃত আধুনিক যুগের প্রথম কারণটা কি? এই মহান মানুষের জন্ম হয়েছিল, তাই 1861-তে প্রকৃত আধুনিক যুগ। আরেকটা বিষয় হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য, নাম বলতে পারবা কি? মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, যেটার 1861 সালেই রচিত হয়েছিল মাইকেল মধুসূদন দত্তের দ্বারা। সেজন্য বলা হচ্ছে প্রকৃত আধুনিক যুগের ব্যাপ্তিকালটা হচ্ছে শুরুটা হচ্ছে 1861 সাল থেকে। এখন বিষয়টা হচ্ছে আধুনিক যুগকে আবার বিভাজন করা হয়েছিল। আধুনিক যুগকে বিভাজন করে 3টা নামকরণ করা হয়েছিল। একটা হচ্ছে রবীন্দ্র যুগ, একটা হচ্ছে কি রবীন্দ্র যুগ, একটা হচ্ছে রবীন্দ্র পূর্ববর্তী যুগ, রবীন্দ্র পূর্ববর্তী যুগ, আরেকটা হচ্ছে রবীন্দ্র পরবর্তী যুগ। তাহলে প্রশ্নটা কি বললাম যে আধুনিক যুগকে আবার 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আধুনিক যুগকে 3 ভাগে বিভক্ত করে 3টা নামকরণ করা হয়েছে। একটা হচ্ছে রবীন্দ্র যুগ, একটা হচ্ছে রবীন্দ্র পূর্ববর্তী যুগ, আর একটা হচ্ছে রবীন্দ্র পরবর্তী যুগ। এখন রবীন্দ্র যুগটা হচ্ছে কত? রবীন্দ্র যুগটাকে বলা হয় 1901 থেকে 1940 পর্যন্ত হচ্ছে রবীন্দ্র যুগ। 1901 থেকে 1940 হচ্ছে রবীন্দ্র যুগ। তাহলে তার আগে যাব আমরা এদিকে, তাহলে কি 1801 থেকে 1900 পর্যন্ত হচ্ছে কি রবীন্দ্র পূর্ববর্তী যুগ। তাহলে পরবর্তীটা কি হবে? রবীন্দ্রনাথের মৃত্যুর পর, অর্থাৎ 1941 থেকে একদম বর্তমান পর্যন্তকে বলা হচ্ছে রবীন্দ্র পরবর্তী যুগ। তাহলে একটা জিনিস খেয়াল করো যে রবীন্দ্র যুগ মানে প্রথম প্রশ্ন হচ্ছে কার নামে একটি যুগের নামকরণ করা হয়েছে? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে আধুনিক যুগের নামকরণ করা হয়েছে। এখন আধুনিক যুগকে আবার ভাগ করা হয়েছে কয় ভাগে? 3 ভাগে। প্রথম ভাগের নাম কি? প্রথম ভাগের নাম হচ্ছে রবীন্দ্র যুগ, তারপরেরটা হচ্ছে রবীন্দ্র পূর্ববর্তী যুগ, তারপরটা হচ্ছে রবীন্দ্র পরবর্তী যুগ। এখন রবীন্দ্র যুগের ব্যাপ্তিকাল কত? রবীন্দ্র যুগের ব্যাপ্তিকাল হচ্ছে 1901 থেকে 1940, রবীন্দ্র পূর্ববর্তী যুগ হচ্ছে 1801 থেকে 1900, আর রবীন্দ্র পরবর্তী যুগ হচ্ছে 1941 থেকে বর্তমান যেটা চলছে, এটাকে বলা হচ্ছে কি রবীন্দ্র পরবর্তী যুগ।
ওকে, এখন এখান থেকে দেখো, এখান থেকে আরেকটা কি জিনিস জানার আছে। এখন এর আবার আরেকটা করে নামকরণ করা হয়েছে। কীরকম নামকরণ বলা হচ্ছে? রবীন্দ্র যুগের নামটাকে বলা হচ্ছে রোমান্টিক যুগ। রবীন্দ্র যুগকে কি বলা হচ্ছে? রোমান্টিক যুগ বলা হচ্ছে। রবীন্দ্র পরবর্তী যুগকে বলা হচ্ছে কি? অ্যান্টি রোমান্টিক যুগ। অ্যান্টি রোমান্টিক যুগ। আর এই যুগটাকে বলা হচ্ছে ক্লাসিক যুগ। ক্লাসিক যুগ। এখন দেখো, প্রশ্নটা এভাবে হতে পারে যে মানে রোমান্টিক যুগের ব্যাপ্তিকাল কত সাল থেকে কত সাল পর্যন্ত। তাহলে যেটা রোমান্টিক যুগ সেটাই কিন্তু হচ্ছে রবীন্দ্র যুগ, মানে যাহা রোমান্টিক যুগ তাহাই হচ্ছে রবীন্দ্র যুগ। কথাটা কিন্তু ভুলে গেলে হবে না। এখন বিষয়টা হচ্ছে, প্রশ্ন করতে পারো যে ভাই কেন রোমান্টিক যুগ হইল, মানে এই রবীন্দ্র যুগের নাম কেন রোমান্টিক যুগ হইল? হ্যাঁ, এটার উত্তর হচ্ছে একমাত্র কথায়, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরই একমাত্র তার সাহিত্যকর্মের সব থেকে বেশি রোমান্টিকতার ছোঁয়া দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরই তার সাহিত্যকর্মের সব থেকে বেশি রোমান্টিকতার ছোঁয়া দিয়েছে। কারণ দেখো, তোমাদের পাঠ্য বইয়ের যে অপরিচিতা যে গল্পটা আছে, ওই গল্পটা পড়লে একবার বুঝতে পারবা, ছোটো গল্প যদিও, পড়লে বুঝতে পারবা যে ওখানে তার কথাগুলো কত রোমান্টিক দ্বারা কিন্তু সে প্রকাশ করেছে। বিরোহিণীর কাছে, বিরোহিণী দ্বারা কাকে বোঝানো হয়েছে? কল্যাণীকে বোঝানো হয়েছিল। ঠিক এরকম বিষয়গুলো কিন্তু পড়লে তোমরা বুঝতে পারবা। তাহলে যাহা রোমান্টিক যুগ তাহা হচ্ছে রবীন্দ্র যুগ, যারপরে যাহা অ্যান্টি রোমান্টিক যুগ তাহা হচ্ছে কি? রবীন্দ্র পরবর্তী যুগ, আর এটা হচ্ছে ক্লাসিক যুগ। এখন বিষয়টা হচ্ছে রোমান্টিক যুগ। তাহলে ভাই দেখো, এখন আমরা বলি কি, ধরো যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমরা গল্প করতে করতে বলে অনেকে তুমি বেশি রোমান্টিক না আমি বেশি রোমান্টিক। ধরো যে এটা নিয়ে কিন্তু গন্ডগোল দ্বন্দ্ব কিন্তু বাদে। গার্লফ্রেন্ড কয় যে আমি বেশি রোমান্টিক, বয়ফ্রেন্ড কয় আমি বেশি রোমান্টিক, ও কয় আমি বেশি রোমান্টিক। এটা ধরো যে একটা হাতাহাতির পর্যায়ে কিন্তু চলে যায়। কিন্তু বিষয়টা একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, আসলে কি প্রকৃতপক্ষে আমরা কেউ রোমান্টিক? সাহিত্যের ভাষাতে প্রকৃতপক্ষে কি আমরা কেউ রোমান্টিক? উত্তর দেখতে চাই। আমরা কি আসলে কি যে বলছো তোমার কি জন্ম কি এই 1901 থেকে 1940-এর মধ্যে হয়েছে, তাহলে তুমি কেমন করে নিজেকে রোমান্টিকতার দাবি করো? কারণ সাহিত্য তুই বলছে তুমি রোমান্টিক নয়, এটা হচ্ছে প্রুফ সহ। আয়েশা সিদ্দিক 100% অ্যান্টি রোমান্টিক। ওকে, 100% আমরা হচ্ছে কি অ্যান্টি রোমান্টিক। কারণ কীভাবে দেখো, কারণ আমাদের তো ভাই জন্মই কারো হয় নাই। এই যে 1901 থেকে 1940-এর ভিতরে আমাদের কি কারো জন্ম হয়েছে? হয় নাই। সেজন্য আমরা হাজার চেষ্টা করলে, আমাদের আব্বু আম্মুরও জন্ম হয় নাই এর ভিতরে, তাহলে আমরা হাজার চেষ্টা করলে যে আমরা রোমান্টিক নাই। আমরা যতই বিপরীত লিঙ্গের কাছে গিয়ে রোমান্টিকতা দেখানোর মানে চেষ্টা করি না কেন, প্রকৃতপক্ষে কিন্তু আমরা রোমান্টিক হইতে পারবো না। একটা গল্প করি, আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম খাইতে। রেস্টুরেন্টে খাইতে যায় দেখি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ধরো যে খাওয়া মানে খাচ্ছে আর কি, ওখানে জুস খাচ্ছে। তো কেমন সিস্টেমে জুস খাচ্ছে? একটা গ্লাসে একটা স্ট্র দিয়ে, ধরো ধরো বয়ফ্রেন্ডটা যে জুসটা খাচ্ছে আর গার্লফ্রেন্ডটা স্ট্রটা সেট করেছে ওই বয়ফ্রেন্ডের মুখে। বিষয়টা চিন্তা করে দেখো যে বয়ফ্রেন্ড খাচ্ছে গ্লাস থেকে স্ট্র দ্বারা জুস, আর গার্লফ্রেন্ডটা ওই মেয়েটা কী করেছে? স্ট্রটা সেট করেছে বয়ফ্রেন্ডের মুখে। বিষয়টা হচ্ছে, তাহলে দেখো, তাহলে তারা কি প্রকাশ করতেছে? তারা কি খুবই রোমান্টিক? ওখানে খুবই রোমান্টিকতার পরিচয় দিচ্ছে তারা? প্রকৃতপক্ষে আসলে কিন্তু সেটা না। তাদের তো জন্মই হয় নাই এই 1901 থেকে 1940-এর ভিতরে। তাহলে তারা যতই চেষ্টা করুক না কেন, তাদেরকে কি আমরা চেষ্টা করি না কেন, আমরা কিন্তু রোমান্টিক মানুষ হইতে পারবো না। ওকে, তাহলে এই জিনিসটা অবশ্যই একটু মনে রাখবা। কারো স্ক্রিনশট দেওয়ার থাকলে স্ক্রিনশটটা দিয়ে নাও। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে অ্যান্টি রোমান্টিক তাহলে কি? অ্যান্টি রোমান্টিক তাহলে কি ভাই? তাহলে তুমি নিজেই নিজেকে প্রশ্ন করো, আমি কেমন এখন, তুমি কেমন এখন, মানে আমরা যেমন ভাই সেটা হচ্ছে অ্যান্টি রোমান্টিক। আমরা যতই রোমান্টিক মনে করি বা যেটাই যাই করি না কেন, আমাদের যে বৈশিষ্ট্য আমাদের যেটা সবগুলো হচ্ছে অ্যান্টি রোমান্টিকের ভিতরে, সাহিত্যের ভাষায়। এ হচ্ছে বিষয়। এখন পরবর্তীতে পড়ে থাকলো কি? ক্লাসিক যুগ। ক্লাসিক যুগকে আরেকটা বলা হয় ধ্রুপদী যুগ, মানে যেটা কনস্ট্যান্ট। এখন বিষয়টা দেখো, তোমরা একটা খুব গান শুনেছো, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, গান শুনেছো না? এখন বিষয়টা দেখো, এই গানটা কতদিন আগে চলেছে? যে সময়টা চলেছে ফেসবুকে স্ক্রল করলে শুধু ওই গান ওই গান ওই গান। তাহলে যে হিরো আলমের কিছু গান আসে, কি কি গান জানি হিরো আলমের মনেই পড়ে না এখন। বিষয়টা দেখো, ওই সময়টা কি হিরো আলম গান ছাড়া মাত্রই দেখবে যে 1 থেকে 2 দিনের ভিতর 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ। এখন বিষয়টা হচ্ছে যে এই গানগুলা যে সময় এসছে ওই সময় আমরা শুনেছি, ওই সময় বাদ। বিষয়টা হচ্ছে কি 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর বাদ, মানে ওই জিনিসগুলো কিন্তু কনস্ট্যান্ট জিনিস নয়। হিরো আলম বলো, ওই যে কাঁচা বাদাম বলো, আরও কিছু XYZ বলো না কেন, ওই জিনিসগুলো এসছে শুনেছি বাদ হয়ে গেছে। যেমন ধরো যে কিছুদিন আগেই খুব চললো মে ঝুঁকে গানে, কারণ বিষয়টা এখন কি আছে? এখন কিন্তু নাই। কারণ বিষয়টা হচ্ছে
যে ওই জিনিসগুলো আসবে, চলবে কিছুদিন, বিষয় তার ভিতরে আউট হয়ে যাবে বিষয়টা, তারপরে কিন্তু থাকবে না। এখন ওটাকে কিন্তু ক্লাসিক বলা যাচ্ছে না। কিন্তু ক্লাসিক বিষয়টা কি, এই যে 1801 থেকে 1900-এর ভিতরে কিছু সাহিত্যকর্ম রচিত হয়েছে যেগুলো কিন্তু সারা জীবন চলবে, যেগুলা সারা জীবন চলবে, এগুলোর কোনো ধ্বংস নাই, মানে যেগুলো ধ্বংস নাই। যেমন ধরো যে আগের কিছু গান যেমন আছে, ওরে ও নীল দরিয়া আমায় দেরে দে সারিয়া, এই গানগুলো কিন্তু দেখো যতবার তুমি শুনবা ততবারই কিন্তু তোমাকে ভালো লাগবে, এটাই কিন্তু স্বাভাবিক এই জিনিসগুলা। তো বিষয়টা যে জিনিসগুলো একদম রয়ে যাবে সেটাই হচ্ছে ক্লাসিক যুগ, যে জিনিসগুলো আসবে খুব ভাইরাল হবে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে মানে ক্লাসিক যুগের ভিতরে পড়বে না। ওকে, তাহলে ঠিক আছে, আমরা এখানে এটা শেষ করছি। এবার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে জিনিসটা না জানলে হবে না, প্রথম প্রকাশিত একটা টপিক দিচ্ছি, সেটা হচ্ছে প্রথম প্রকাশিত। মানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কোন কোন জিনিস প্রকাশ করেছে, মানে সেটার নামগুলো এখানে এখন জানতে হবে। তার প্রথম প্রকাশিত কবিতার নাম হিন্দু মেলার উপহার। তার প্রথম প্রকাশিত কবিতার নাম হচ্ছে হিন্দু মেলার উপহার। তারপর এটা হচ্ছে কাব্যগ্রন্থ কবি কাহিনী অথবা হচ্ছে বনফুল। এখন বিষয়টা হচ্ছে যে আমরা সবাই জানি যার প্রথম কাব্যগ্রন্থের নাম বনফুল, কিন্তু শুরুতে আমি কবি কাহিনী কেন লিখলাম, এ হচ্ছে বিষয়টা। এটা নিয়ে দ্বন্দ্ব একটু মারামারি কিন্তু লাগতে পারে। এখন বিষয়টা একটু সঠিক তথ্যটা তোমরা জেনে নাও যে হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে সে সর্বপ্রথম কোন, মানে যদি প্রশ্ন করা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি, উত্তরটা হবে বনফুল। কারণ এই কাব্যগ্রন্থটা 1876 খ্রিস্টাব্দে কিন্তু কি হয়েছিল, পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর এই কাব্যগ্রন্থটা কি হয়েছিল 1878-এ বই আকারে প্রকাশিত হয়েছিল, বই আকারে। আর এটা হচ্ছে কি পত্রিকায়। আর এই বনফুল কাব্যগ্রন্থটাই 1880-তে হয়েছিল বই আকারে প্রকাশিত। এখন বিষয়টা হচ্ছে আমরা প্রকৃতভাবে কাব্যগ্রন্থের সার্থকতা কখন জানবো, যখন ওই কাব্যগ্রন্থটা বই আকারে প্রকাশিত হবে তখনই হচ্ছে সেটার সার্থকতা, তাছাড়া কিন্তু সেটা সার্থকতা ধরা হয় না। এখন বিষয় হচ্ছে একাডেমিক, অর্থাৎ তোমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের জন্যে বা ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্যে কী অ্যান্সারটা করবো, যদি প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি, তখন নিঃসন্দেহে উত্তরটা করতে হবে বনফুল। কিন্তু অ্যাডমিশনের জন্য কিন্তু সাবধান, অ্যাডমিশনে কিন্তু স্পেসিফিকভাবে উল্লেখ করে দেবে যে বই আকারে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি। তাহলে আমরা যারা জানতাম যে বনফুল, তাদেরটা ভুল, কারণ বই আকারে কি বনফুল সর্বপ্রথম প্রকাশিত হয়েছে, বই আকারে বনফুলটা প্রকাশিত হয়েছে 1880-তে, আর এই কবি কাহিনীটা প্রকাশিত হয়েছে 1878-এ। তার মানে অবশ্যই উত্তরটা কি হবে 1878 কিন্তু হবে, 1880 কিন্তু হবে না যদি বই আকারের কথা বলে। আর যদি পত্রিকায় বা এমনিতে বই আকারও নাই, পত্রিকার কথা নেই, তখন উত্তরটা হবে বনফুল। একটু সাবধানতার সাথে এই প্রশ্নের উত্তরটা দিবা। কাব্যনাট্য হচ্ছে বাল্মীকি প্রতিভা। কাব্যনাট্য হচ্ছে বাল্মীকি প্রতিভা। বাল্মীকি প্রতিভা। নাটক হচ্ছে প্রকৃতির প্রতিশোধ। তার প্রথম প্রকাশিত নাটকের নাম হচ্ছে প্রকৃতির প্রতিশোধ। ছোট গল্প হচ্ছে ভিখারিণী। তার প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী। তাকে কিন্তু ছোট গল্পের কি বলা হতো, ছোট গল্পের জনক বলা হতো। টোটাল 119টি ছোট গল্প তিনি রচনা করেছেন, তাকে ছোট গল্পের জনক বলা হতো। তার প্রথম উপন্যাসের নাম কি, প্রথম উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট, এটা হচ্ছে তার প্রথম উপন্যাস, বউ ঠাকুরানীর হাট। আর শ্রেষ্ঠ উপন্যাস যদি বলা হয়, প্রশ্ন হয় যে শ্রেষ্ঠ উপন্যাসের নাম কি, এই প্রশ্নটা খুব কমন হয়, যে শ্রেষ্ঠ উপন্যাসের নাম হচ্ছে গোরা।
রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ প্রথম উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট, আর হচ্ছে শ্রেষ্ঠ উপন্যাসের নাম হচ্ছে গোরা। এই কয়েকটা জিনিস অবশ্যই ভাইয়া মনে রাখতে হবে, কারণ এখানে খুবই কমন প্রশ্ন কিন্তু একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য। যে স্ক্রিনশট দেওয়া থাকলে দিতে পারো। কত সালে নোবেল পুরস্কার পান জুবাইর আহমেদ? 1913 সালে ভাইয়া নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। এত কিছু না ভাই, এই অল্প কয়েকটা। যে কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার, কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল অথবা কবি কাহিনী, কাব্যনাট্য হচ্ছে বাল্মীকি প্রতিভা, নাটক হচ্ছে প্রকৃতির প্রতিশোধ, ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী, উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট, আর শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে গোরা। ওকে, এবার পরের প্রশ্নটা হচ্ছে খুব কমন প্রশ্ন হবে ইউনিভার্সিটির জন্য, একাডেমিকের জন্য, সব জায়গায়। যে নিচের কোন উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? তার মানে টোটাল রবীন্দ্রনাথ ঠাকুর কতটি উপন্যাস রচনা করেছিলেন? টোটাল উপন্যাস রচনা করেছিলেন 12টি। বিষয়টা বুঝো, রবীন্দ্রনাথ ঠাকুর টোটাল কতটি উপন্যাস রচনা করেছিলেন? টোটাল উপন্যাস রচনা করেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে 12টি। এখন বিষয়টা হচ্ছে তাহলে 12টি উপন্যাসের নাম তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ বিষয়টা হচ্ছে প্রশ্নই হবে নিচের কোন উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে তুমি যদি 12টা উপন্যাসের নাম মুখস্থ না রাখো তাহলে কেমন করে পারবা কোনটা হবে? ওকে, এখন বিষয়টা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 12টি উপন্যাস তোমরা কিভাবে মনে রাখবা? রবীন্দ্রনাথ ঠাকুরের 12টি উপন্যাস কিভাবে মনে রাখবা? এই যে দেখো, 3 থেকে 4টা লাইন মুখস্থ রাখলে রবীন্দ্রনাথ ঠাকুরের 12টি উপন্যাস শেষ হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, শুরু করবো এইভাবে যে রাজর্ষি বউ ঠাকুরানীর হাটে, বউ ঠাকুরানীর হাটে শেষের কবিতার 4 অধ্যায় পড়ছিল। হঠাৎ ঘরে বাইরে শুনতে পেল সবার চোখের বালি গোরা মেয়েটি নৌকা ডুবিতে মারা গেছে। বাড়ির 2 বোন মালঞ্চ ও চতুরঙ্গের সাথে তার যোগাযোগ ছিল। এই কয়টা লাইন, এই 4টা 4.5টা লাইন মুখস্থ রাখলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে 12টি উপন্যাস, সে 12টি উপন্যাসের গোষ্ঠী উদ্ধার। কেমন বিষয়টা দেখো, বলা হচ্ছে কি রাজর্ষি বউ ঠাকুরানীর হাটে শেষের কবিতার 4 অধ্যায় পড়ছিল। হঠাৎ ঘরে বাইরে শুনতে পেল সবার চোখের বালি গোরা মেয়েটি নৌকা ডুবিতে মারা গেছে। বাড়ির 2 বোন মালঞ্চ ও চতুরঙ্গের সাথে তার যোগাযোগ ছিল। রাজর্ষি বউ ঠাকুরানীর হাটে শেষের কবিতার 4 অধ্যায় পড়ছিল। হঠাৎ ঘরে বাইরে শুনতে পেল সবার চোখের বালি গোরা মেয়েটি নৌকা ডুবিতে মারা গেছে। বাড়ির 2 বোন মালঞ্চ ও চতুরঙ্গের সাথে তার যোগাযোগ ছিল। চিহ্নিত তো অবশ্যই করে দেব একটা, রাজর্ষি বউ ঠাকুরানীর হাটে মানে বউ ঠাকুরানীর হাট শেষের কবিতা, ঠিক আছে। তারপরে হচ্ছে 4 অধ্যায়, তারপরেরটা হচ্ছে ঘরে বাইরে, চোখের বালি, গোরা, নৌকা ডুবি, 2 বোন, মালঞ্চ, চতুরঙ্গ, যোগাযোগ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
এই টোটাল হচ্ছে 12টি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। সবসময় ঠোঁটের পাশে রেখে দিতে হবে যেন প্রশ্নকর্তা প্রশ্ন করার সাথে সাথে উত্তরটা দিতে পারো। যে রাজর্ষি বউ ঠাকুরানীর হাটে শেষের কবিতার 4 অধ্যায় পড়ছিল, হঠাৎ ঘরে বাইরে শুনতে পেল সবার চোখের বালি গোড়া মেয়েটি নৌকা ডুবিতে মারা গেছে, বাড়ির 2 বোন মালঞ্চ ও চতুরঙ্গের সাথে তার যোগাযোগ ছিল। বাড়ির 2 বোনের পরে বাড়ির 2 বোন মালঞ্চ ও চতুরঙ্গের সাথে তার যোগাযোগ ছিল। তাহলে একটা হচ্ছে রাজর্ষি বউ ঠাকুরানীর হাট শেষের কবিতা 4 অধ্যায়, ঘরে বাইরে, চোখের বালি, গোড়া, নৌকাডুবি, 2 বোন, মালঞ্চ, চতুরঙ্গ, যোগাযোগ। বাড়ির 2 বোন মালঞ্চ, এর নাম হচ্ছে মালঞ্চ, তারপর এটা হচ্ছে চতুরঙ্গ। ওকে, একজন তেল ব্যবসায়ী কমেন্ট করেছে নাইস। শ্রাবণী সেন নিনজা টেকনিক, ইয়াসিন আরাফাত, অনেক কিছু মিস হয়ে গেছে ভাই। ক্লাস শেষ হলে তুমি আবার শুরু থেকে করে নিও ক্লাসটা। আর তোমাদেরকে আবারও বলছি, ক্লাসটি শেয়ার হয় নাই তেমন একটা, ক্লাস একটু বেশি বেশি তোমরা শেয়ার দাও। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ক্লাসটা তোমরা একটু শেয়ার দিবে। কারণ তোমরা যত বেশি শেয়ার দিবে, বনি ভাইয়ের পক্ষ থেকে কিন্তু রয়েছে একটা আকর্ষণীয় ভোকাবুলারি বুক। ওকে, এবার আমরা দেরি করব না, এবার আমাদের যে কাঙ্ক্ষিত যে কবিতা সোনার তরী, সেই সোনার তরী কবিতাতে আমরা চলে যাব। সবার ঝটপট বইটা নিয়ে রেডি হয়ে যাও, যে প্রত্যেকটা শব্দের অর্থ পাশে লিখে নেওয়ার জন্য। ওকে, সোনার তরী। এটা হচ্ছে কি একটা জীবন দর্শনমূলক কবিতা। এটা হচ্ছে কি একটি জীবন দর্শনমূলক একটি কবিতা, মানে মানুষের জীবন সম্পর্কে এখানে কিন্তু বিস্তৃত হয়েছে। ঠিক আছে, তাহলে জীবন দর্শনমূলক কবিতা। এখন বলা হচ্ছে কি, মূল ভাবটা হচ্ছে কি কবিতার কর্মের মাধ্যমে মানুষের বেঁচে থাকা। মূল ভাব, কর্মের মাধ্যমেই মানুষ বেঁচে থাকে। এটা হচ্ছে কবিতার মূল ভাব, যে কর্মের মাধ্যমেই মানুষ বেঁচে থাকে। তাহলে সোনার তরী কবিতাটা কি কবিতা? এটা একটি জীবন দর্শনমূলক কবিতা, আর এর মূল ভাবটা হচ্ছে কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে। আর এই কবিতার প্রত্যেকটা অর্থ হচ্ছে কি অর্থ? রূপক অর্থ। রূপক অর্থ বলতে কি বোঝাচ্ছি, যে কবি বলেছে একটা কিন্তু সেটা দ্বারা বুঝাইছে আরেকটা। মানে বিষয়টা হচ্ছে ঝিকে মেরে বউকে বোঝানোর মতো অবস্থা। কারণ কি, ধরো ঝিকে মেরে বউকে বোঝানো বলতে ধরো যে হাজব্যান্ড বইয়ের উপর রাগ করতে পারছে না, মানে বইয়ের উপর খুব রাগ কিন্তু প্রকাশ করতে পারছে না। ঠিক ওই সময় বাড়ির কাজের মহিলার হাত থেকে একটা থালা পড়ে দেয়, খুব সাউন্ড হয়েছে, কাজের মহিলার উপর ধরে খুব খেপে গেছে। কারণ কি, রাগটা বইয়ের উপর কিন্তু রাখতে পারছে না, সে রাগটা পড়ছে কার উপরে? কাজের মহিলার উপরে। ঠিক বিষয়টা হচ্ছে এমন, কবি এখানে বলেছে একটা, বুঝাইছে আর একটা। এখন কি বলেছে আর কি বুঝাইছে, এখন বিষয় হচ্ছে এই কবিতার ভিতরে যেখানে মাঝি কথা পাবা, এই কবিতার ভিতরে মাঝি কথা দ্বারা বোঝানো হয়েছে কি মহাকালের প্রতীক। মহাকালের প্রতীক, অর্থাৎ যদি এই কবিতার ভিতরে মাঝি দ্বারা কি বোঝানো হয়েছে? মাঝি দ্বারা বোঝানো হয়েছে মহাকালের
প্রতীক। এই কবিতার ভিতরে ধান দ্বারা কি বোঝানো হয়েছে? ধান দ্বারা বোঝানো হয়েছে সৃষ্টিকর্ম। ধান দ্বারা কি বোঝানো হয়েছে? সৃষ্টিকর্ম। আর নৌকা হচ্ছে কি? ইহকাল থেকে পরকালে যাওয়ার মাধ্যম। ইহকাল থেকে পরকালে যাওয়ার মাধ্যম। ইহকাল থেকে পরকালে যাওয়ার মাধ্যমটা হচ্ছে কি? নৌকা। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে এই নৌকাতে কিন্তু কোনো মানুষ যেতে পারবে না। মানুষের কি কি কর্ম, সেই কর্মগুলা কিন্তু এই নৌকাতে যেতে পারবে, কিন্তু কোনো মানুষ কিন্তু এই নৌকাতে যেতে পারবে না। মানে এই নৌকাতে কখনোই মানুষের স্থান হবে না। মানুষ কি কি কাজ করেছে তার কর্মগুলানের স্থান হবে এই নৌকাতে। ঠিক আছে, তাহলে দেখো বলা হয়েছে কি? মাঝি বলতে বলা হচ্ছে মহাকালের প্রতীককে, মানে যিনি আমাদের যান কবজ করবেন তাকে বলা হচ্ছে মহাকালের প্রতীক। মানে কি? যিনি আমাদের যানটা কবজ করে নিয়ে যাবে তাকে বলা হচ্ছে মহাকালের প্রতীক। সেটাকে কি দ্বারা বোঝানো হয়েছে? মাঝি দ্বারা বোঝানো হয়েছে। ধান দ্বারা কি বোঝানো হয়েছে? ধান দ্বারা হচ্ছে সৃষ্টিকর্ম, মানে আমরা পৃথিবীতে কি কি কাজ করেছি সেটাই হচ্ছে বলা হচ্ছে সৃষ্টিকর্ম, সেটা হচ্ছে ধান। আর নৌকা হচ্ছে কি? ইহকাল থেকে পরকালে যাওয়ার একটা মাধ্যম। নাইমা খন্দকার, যে কি আম্মুর ওপর রাগ করে ছোট বোনকে পিটাইলাম। ওকে, খুব মহৎ একটি কাজ করেছো তুমি। হ্যাঁ, এই কবিতাটা 22-এর ব্যাচের এবং 23-এর ব্যাচের দুই ব্যাচেরই আছে, সেটা টেনশনের কোনো কারণ নেই। তাহলে দেখো কি বলা হচ্ছে? নৌকা হচ্ছে কি? ইহকাল থেকে পরকালে যাওয়ার একটা মাধ্যম। মানে কি? ইহকাল থেকে পরকালে যাওয়ার মাধ্যম হচ্ছে নৌকা। মানে আমাদের জীবনটা অতিবাহিত করতে কি লাগে? টাকা লাগে। কিন্তু টাকাই যদি জীবনের যদি সব কিছু আমরা ভেবে নিই, তাহলে কিন্তু জীবনে আমরা ভালো কিছু করতে পারবো না। কখনোই মানুষের জন্য কিছু করে যেতে পারবো না, যে মানুষ মৃত্যুর পর আমাকে স্মরণ করবে এমন কিন্তু কিছু করে যেতে পারবো না। কারণ মানুষের বেঁচে থাকতে টাকার প্রয়োজন, কিন্তু সেটা যে খুবই অ্যাভেলেবেল টাকার প্রয়োজন সেটা কিন্তু না। মানুষের ভালোই বেঁচে থাকার জন্য কিছু সামান্য টাকা, যেটা দ্বারা তোমার অভাব দূর হচ্ছে, এমনটা হইলেই কিন্তু এনাফ। তো বলে তোমাকে মানুষ স্মরণ করে রাখবে, কারণ তুমি মানুষের জন্য কিছু করবা। কিন্তু যখন দেখবে তুমি যখন ভেবেই নিবা যে আমার জীবনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে টাকা, তখন মানবতা কেন্দ্রিক ভাবনাতে তোমার ভিতরে আসবে না। আসলে মাত্র টাকা ইনকাম করার, টাকার জন্যই কিন্তু দেখবে যে তুমি ছুটে বেড়াচ্ছ একের পরে। ঠিক আছে, তখন কিন্তু মানুষ মৃত্যুর পরে তোমাকে ভালো কর্মের জন্য কখনোই খুঁজে বেড়াবে না। আলিমের সিলেবাসে কবিতা আছে? হ্যাঁ আছে। ওকে, ইহকাল অনেকেই বুঝবে না। ইহকাল মানে বলা হচ্ছে কি? আমি এখন যে বর্তমানে যে বেঁচে আছি, আমি বর্তমানে যে বেঁচে আছি, বেঁচে থাকাকে বলা হচ্ছে ইহকাল। আমি যখন মারা যাবো যে কালটাকে বলা হচ্ছে, কালটা হচ্ছে পরকাল। মৃত্যুর পরবর্তী কালটাকে বলা হচ্ছে পরকাল। মৃত্যুর আগে যে কালটা সেটা হচ্ছে কি? ইহকাল। ওকে, ক্লাসটি শেয়ার দাও। এবার আমরা কবিতাতে যাব। কবিতা খুবই সুন্দর একটি কবিতা। এই কবিতা কিন্তু 2012 সালের আগে পর্যন্ত ছিল, তারপরে 2012 সালের পরে কিন্তু এই কবিতাটা তুলে দিয়েছিল মাঝখানে, তারপরে আবার এই যে গত 2 বছর থেকে আবার এই কবিতাটা অ্যাড করেছে। সেক্ষেত্রে বলতে পারো যে তোমরা খুব লাকি বলতে পারো। ঠিক আছে, অবশ্যই বাংলা প্রথম পত্র বইয়ের এই কবিতাটা বের করো। দেখো তোমাদের বইয়ে হয়তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে, পেজ নাম্বার হচ্ছে 252-53 পেজে এই কবিতাটি। আচ্ছা, আমি কবিতা শুরু করছি। শুরুতে বলছে, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। তাহলে কি বলা হচ্ছে? গগন। গগন শব্দের অর্থ কি? গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ। গগনে গরজে মেঘ। মেঘ বলতে এখানে রূপক অর্থ হচ্ছে কি? মেঘ বলতে রূপক অর্থ হচ্ছে বিপদের ইঙ্গিত। বিপদের যে ইঙ্গিত সেটাকে বোঝানো হয়েছে কি দ্বারা? মেঘ দ্বারা। তাহলে গগনে গরজে মেঘ ঘন বরষা, মানে আমার জীবনে বিপদ চলছে, বিপদ আরও কী হচ্ছে? ঘনীভূত হচ্ছে। আমার জীবনে অটোমেটিক এখন বিপদ চলছে এবং বিপদ আরও ঘনীভূত হচ্ছে, মানে ঘন বরষা মানে বিপদ আরও ঘনীভূত হচ্ছে। কুলে একা বসে আছি নাহি ভরসা। কুল মানে হচ্ছে কি? নদীর শেষ প্রান্ত, কিন্তু এখানে কুল দ্বারা বোঝানো হচ্ছে কি? জীবনের শেষ প্রান্ত। ঠিক আছে, কুলে একা বসে আছি নাহি ভরসা মানে কি? আমি জীবনের শেষ প্রান্তে আমি চলে এসেছি, এখন আর কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে, মানে আমার সময় শেষ। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। সারা শব্দের অর্থটা হচ্ছে শেষ।
মানে আমার জীবনে আমি অনেক কাজ করে শেষ করে ফেলে দিয়েছি, ঠিক আছে। কারণ কি, এই যে ধান মানে হচ্ছে সৃষ্টিকর্ম, মানে কর্ম, সেটা বলছে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সেটা, মানে আমি আমার জীবনে অনেক কাজ করে অলরেডি শেষ করে ফেলে দিয়েছি। ভরা নদী ক্ষুরো ধারা, খরপরশা। খরপরশা মানে হচ্ছে ধারালো বর্ষা, যে বর্ষাটা নিক্ষেপ করা হয় সেটা বলা হচ্ছে ধারালো বর্ষা। ভরা নদী ক্ষুরো ধারা, ঠিক আছে। খরপরশা মানে বর্ষার স্রোতের মতো ধারালো যে বিষয়টা সেটা বলা, মানে বর্ষার মতো ধারালো স্রোতকে বোঝানো হচ্ছে। মানে বর্ষার ঠিক মাথাটা যেমন ধারালো থাকে, ঠিক স্রোতগুলা ঠিক এমনভাবে বয়ে যাচ্ছে, ঠিক সেই রকমভাবে ধারালো। তাহলে দেখো এটা কিন্তু একটা তুলনা করলো কার সাথে, বর্ষার মতো ধারালো স্রোতকে বলা হচ্ছে, মানে বর্ষার সাথে তুলনা করছে কাকে, স্রোতকে বর্ষার সাথে তুলনা করা হচ্ছে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, মানে কাজ করতে করতে বর্ষা চলে এসেছে, মানে জীবনের শেষ প্রান্তটা চলে এসেছে। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিচ্ছে খেলা। মানে একটা ছোট ক্ষেতের মধ্যে আমি একাই বসে রয়েছি আর চারিদিক দিয়ে স্রোত বয়ে যাচ্ছে। মানে একটা ছোট ক্ষেত, এখন সে একাই রয়েছে, কারণ মৃত্যু তো কাউকে সে সাথে নিয়ে যেতে পারবে না। আর এখন কি, সে একাই ওই মাঠে বা খেতে বসে আছে, চারিদিক দিয়ে তার ভিতরে স্রোত, মানে বিপদের যত ইঙ্গিত সবগুলো সে বয়ে যাচ্ছে তার আশেপাশ দিয়ে। ওকে, কি বলছে, ভয়েস ক্লিয়ার বাট ক্যামেরা ক্লিয়ার নয়। ভয়েস ক্লিয়ার হলেই তো এনাফ কবিতা শোনার জন্য। ওকে, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। তরু ছায়া মসি মাখা, তরু ছায়া মসি মানে হচ্ছে গাছের কালো ছায়া। তরু ছায়া মসি মানে হচ্ছে গাছের কালো ছায়া, ঠিক আছে। তরু মানে হচ্ছে গাছ। আর পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা মানে কি, পরপারে শাস্তি আছে সেটা আমি এখনই দেখতে পাচ্ছি। পরপারে যে শাস্তি আছে সেটা আমি এখনই দেখতে পাচ্ছি। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। গ্রামখানি মানে হচ্ছে তার যে পরকালীন জীবন, যেটা মানে মৃত্যুর পরবর্তীতে যে জীবনটা, তো সেটাকে বলা হচ্ছে কি গ্রাম, ঠিক আছে। গ্রামখানি মেঘে ঢাকা মানে পরকালীন জীবনটা শুরু হচ্ছে কি প্রভাত বেলা, মানে গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, মানে প্রভাত বেলা বলতে পরকালীন জীবনের শুরুটা, মানে তার কি হচ্ছে, পরকালীন জীবনের শুরুটা হচ্ছে একটা নেগেটিভ সাইড দ্বারা, ঠিক আছে। মেঘে ঢাকা মানে অবশ্যই এটা একটা পজিটিভ দিক না নেগেটিভ দিক। এপারেতে ছোটো ক্ষেত আমি একেলা, এপারে মানে দুনিয়া, পৃথিবীতে একটাই ছোটো ক্ষেত, এখন সে একলাই আছে ওখানে। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি হুয়ারে। মানে একটা তরিবে কেউ একটা আসতে দেখে মনে হচ্ছে চেনা, তোর খুবই পরিচিত, খুব অনেক আগে থেকে পরিচিত এরকম। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, কারণ মৃত্যুর পরবর্তী জীবন কিন্তু ব্যক্তিকে নিয়ে হয় না, মৃত্যুর পরবর্তী জীবনের মর্যাদা বাড়বে বা কমবে তার কর্মের দ্বারা, এটাই তো স্বাভাবিক। সেজন্য আসলে সে কিন্তু কোনো দিকে যাচ্ছে না, ওখানে যে একটা ব্যক্তি বিপদে পড়ে আছে, তার পাশ দিয়ে মেঘ মানে বর্ষা চলে যাচ্ছে, স্রোত চলে যাচ্ছে, তারপরে কিন্তু তাকে উদ্ধার করছে না, কারণ তার জন্য তো সে আসে নাই, ঠিক আছে। কারণ মৃত্যুর পরবর্তী জীবনটা কি তোমাকে কেন্দ্র করে হবে, হবে না। তুমি কি কি কর্ম করেছো তার উপর ডিপেন্ড করে তুমি ভালো ফল পাবে অথবা খারাপ ফল পাবে, এটাই তো স্বাভাবিক। তারা বলছে ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনিওয়ারে। মানে আমার যাওয়ার ঢেউগুলো নিরুপায় মানে কি, আমার যাওয়ার সময় চলে এসেছে, এখন আমি নিরুপায়, এখন আমি আর কিছুই করতে পারবো না। এবার আমি আবার বলছি যে তরিটা নিয়ে যায় আসতে, তাকে আমি ডেকে বলছি, কি বলছি, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। তাহলে কি বলা হচ্ছে, তুমি কোথায় যাচ্ছ, বারেক মানে হচ্ছে একবার, একবার তোমার নৌকাটায় কুলে এসে রাখো। তারপর বলা হচ্ছে যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, মানে তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। তো মানে তুমি শুধু স্বাচ্ছন্দ্যভাবে মনের খুশি সহকারে আমার সৃষ্টিকর্ম, মানে ধান মানে কি সৃষ্টিকর্ম, আমার কর্ম, আমার সৃষ্টিকর্মগুলো তুমি শুধু নিয়ে যাও তাহলেই হবে, ঠিক আছে। সে বুঝতে পেরেছে যে তাকে সে নিবে না, তাহলে কি নিবে, তার ধানগুলো তো নিবে, তাই না। যদিও সে পরবর্তীতে আশা করেছিল যদি আমাকেও যদি নেয়, আমিও যদি স্থান পাই, এরকম কিন্তু একটা কথা আছে। তারা বলছে কি, যত চাও তত লাও তরণী পরে, মানে তরণীর উপরে মানে নৌকার উপরে, মানে যতটুকু চাও ততটুকু তুমি নিয়ে নাও তোমার নৌকার উপরে। এখন মাঝি জিজ্ঞাসা করছে,
আর আছে? তখন বলছে আর নাই, দিয়েছি ভরে। মানে সব কিছু ভরে দেওয়া হয়ে গেছে, মানে ধান জব সৃষ্টিকর্ম যেগুলো ছিল। এমন বলছে এতকাল নদীকূলে, নদীকূলে মানে হচ্ছে জীবনের প্রান্তে বা সারা জীবনে, এতকাল নদীকূলে জাহালয়ে সিনু ভুলে, মানে সারা জীবন ধরে যা কিছু অর্জন করেছিলাম সেগুলোর কথা বলা হচ্ছে। সকলই দিলাম তুলে থরে ভিতরে, মানে সব কিছু তোমাকে সুবিন্যস্তভাবে, মানে যা ছিল আমি এতদিন ধরে যা কিছু অর্জন করেছি সব কিছু আমি তোমাকে তোমার নৌকার উপরে তুলে দিয়েছি। এখন আমারে লহ করুণা করে, আর কি বলছে যে এখন আমাকে তুমি করুণা করে নিয়ে যাও তোমার নৌকাতে, আমাকে বাঁচাও এখান থেকে, এই স্রোত থেকে। তখন মাঝি বলছে ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। শ্রাবণ গগনে ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনপুরে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। মানে কি শ্রাবণের আকাশ ঘিরে যত ধরনের বিপদ রয়েছে, শ্রাবণ মাসে ধরো যে আকাশে প্রচুর বিপদ, মানে কি মেঘ চমকাবে, ঠিক আছে, বৃষ্টি পানি হবে। তো শ্রাবণের আকাশ ঘিরে যত ধরনের বিপদ রয়েছে তার মধ্যে আমি পড়ে রইলাম, আর আমার সৃষ্টিকর্ম নিয়ে কি করলো, সোনার তরি বা মহাকালের প্রতীক তিনি চলে গেল। তাহলে কবিতা দ্বারা কি বুঝলাম? অনেক সুন্দর একটি কবিতা, যেটা পরকালীন জীবনের কথা বলা হচ্ছে। ক্ষুরধারা মানে হচ্ছে, এই ক্ষুরধারা অর্থ বলতে এখানে বলা হচ্ছে কি সময়ের প্রতীক। এটা মানে কবিতাতে এখানে বলা হচ্ছে যে ভরা নদী ক্ষুরধারা, মানে এখানে হচ্ছে সময়ের প্রতীকের কথা বলা হচ্ছে। ভরা নদী ক্ষুরধারা খরপরশা, মানে এই যে বর্ষার যে মতো ধারালো স্রোতকে বলা হচ্ছে ক্ষুরধারা। মানে কি ক্ষুর ধারালো, মানে ধারালো যে ক্ষুরটা তাকে বলা হচ্ছে, মানে ফুল অর্থটা দাঁড়াচ্ছে কি যে বর্ষা যেমন হয়, যে বর্ষাটা আমরা নিক্ষেপ করি, সে বর্ষার মতো ধারালো হচ্ছে কি নদীর স্রোতগুলো হচ্ছে সেই বর্ষার মতো ধারালো। ইয়ে করছে, পড়তে পারছি না, অনেক কমেন্ট আসতেছে। কবিতার পুরো সামারি বলতে এটাই বলা হচ্ছে যে এই কবিতা হচ্ছে একটি জীবন বৃত্তান্ত কবিতা, মানুষের জীবন সম্পর্কে। মানে মানুষের মৃত্যুর পরবর্তী জীবনটা কিন্তু মানুষকে কেন্দ্র করে হয় না। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনটা কি করে কেন্দ্র করে হয়? মানুষের কর্মকে কেন্দ্র করে। মানে তুমি কি কর্ম করেছো পৃথিবীতে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তুমি ভালো ফল পাবে নাকি খারাপ ফল পাবে সেটা কিন্তু নির্বাচিত হবে। ঠিক আছে, ধরো যে তুমি যদি ভালো কাজ করে দাও মানুষ মৃত্যুর পরেও তোমাকে স্মরণ করবে, তুমি যদি খারাপ কাজ করে দাও তারপরেও কিন্তু মানুষ মৃত্যুর পরে তোমাকে স্মরণ করবে। কিন্তু মানুষ কিন্তু স্মরণ করবে দুইভাবে। কীভাবে স্মরণ করবে? কেউ খুব পজিটিভ দিক থেকে স্মরণ করবে, কেউ খুব নেগেটিভ দিক থেকে স্মরণ করবে। তুমি এখানে কি বলা হচ্ছে যে তুমি যে কাজগুলা যে কর্মগুলো করেছো সেটা হচ্ছে তোমার ধান দ্বারা হচ্ছে কি তোমার সৃষ্টিকর্ম। তো একটা তুমি জীবনের শেষ প্রান্তে চলে এসছো, তোমার মৃত্যু এখন মানে নিশ্চিত। এখন একটা সোনার তরী, একটা মাঝি আসতেছে সোনার তরী নিয়ে। এখন ওই সোনার তরীতে তুমি তোমার কি করেছো, ওখানে বলা হচ্ছে কি তুমি খুব বিপদে আছো। কেমন বিপদে? কারণ তুমি তোমার ধানগুলো লাগাইছো, কষ্ট করে ধান লাগাইছো, ধানগুলো জমির ভিতরে আছে, সেই ধানের উপর দিয়ে জলস্বাস চলে যাচ্ছে, বন্যা চলে যাচ্ছে। তাহলে তোমার তো ধানগুলো বাঁচাইতে হবে। এখন তুমি ধানগুলো বাঁচানোর জন্য কী করেছো, তোমার সোনার ধানগুলো তার তরীতে তুলে দিয়েছো। তাহলে তোমার ধান বাঁচলো। এখন বিষয়টা হচ্ছে তাহলে তুমি কীভাবে বাঁচবে? তোমাকে তরীর উপরে উঠতে হবে। তখন তুমি যখন তরীর উপরে ওঠার জন্য বলছো যে আমাকে নাও করুণা করে এই নৌকার উপরে, তখন মাঝি বলছে যে ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। মানে বিষয়টা হচ্ছে ওই ছোট তরীতে আসলে তোমার যে কর্মগুলা সে কর্মের স্থান আছে, কিন্তু তোমার যে সোনার ধান সে সোনার ধানেই, মানে তোমার কর্মতেই কিন্তু ওই জিনিসগুলা কি হয়েছে, সোনার তরীটা ভরে গেছে। ঠিক আছে, এই হচ্ছে কবিতার বিষয়। মানে মৃত্যুর পরবর্তী জীবনটা কিন্তু মানুষকে কেন্দ্র করে হয় না, মানুষের কর্মকে কেন্দ্র করে কিন্তু হয়। তোমার যে ভালো কর্ম সেগুলো নিয়ে গেছে, সেটার উপর ডিপেন্ড করে তোমার সাজাটা হবে আর কি। ওকে, ক্লাস সবাইকে টাটা।